হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউপি এক্সাম গাইড। তো তোমরা কিন্তু কালকে ইতিমধ্যে জেনেছো যে হাইকোর্ট থেকে কিন্তু জানানো হয়েছে যে আগামী 2026 সাল আগামী 2026 সালে মার্চ মাসের মধ্যে কিন্তু তোমাদের আপার প্রাইমারি পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে। কি বলা হয়েছে? আপার প্রাইমারি কিন্তু পরীক্ষা হবে কবে? যে 2026 সাল মার্চ মাস। ঠিক আছে, 2026 সালে মার্চ মাসের মধ্যে কিন্তু তোমাদের আপার প্রাইমারি পরীক্ষা হবে। তো আপার প্রাইমারি প্রস্তুতি তোমরা এখন থেকে শুরু করে দাও। তোমরা সিলেবাস সম্পর্কে ভালো করে জানো, যারা সিলেবাস সম্পর্কে ভালো করে জানো না অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে যে লিংক আছে আমাদের গ্রুপের, সেখানে জয়েন হয়ে যাও। সেখান থেকে তোমরা অনেক ডিটেলস কিন্তু জানতে পারবে। তো আজকের ক্লাসে আলোচনা করব ভারতের ভূগোল। অলরেডি কিন্তু আমরা প্রথম পার্টটা করিয়ে দিয়েছি। অলরেডি কিন্তু আমি তোমাদেরকে প্রথম পার্টটা আলোচনা করে দিয়েছি। আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কি সেকেন্ড পার্ট। মানে সেকেন্ড পার্ট কিসের? সেটা হচ্ছে কি ভারতের জনসংখ্যা, অর্থাৎ ভারতের যে ডেমোক্রেসি রয়েছে, ভারতের যে ডেমোগ্রাফি রয়েছে। ঠিক আছে, ডেমোক্রেসি না ডেমোগ্রাফি বলা হয়। তো ভারতের যে জনসংখ্যা বা ডেমোগ্রাফি, সেই সম্পর্কে আমরা আলোচনা করব একদম নতুন সিলেবাস অনুযায়ী। যেটা আপার প্রাইমারি পরীক্ষা হতে চলেছে, সেখানে কিন্তু পরীক্ষার প্রশ্নগুলো আসবে। তো তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করো। আর ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে, সেখানে জয়েন হয়ে যাও। সেখানে কিন্তু ক্লাসের রেগুলার আপডেট বা নোটিফিকেশন তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, ক্লিয়ার? চলো দেখো, এর আগের ক্লাসে কিন্তু আমরা এগুলো সবই কিন্তু ডিটেলসে পড়েছি। এগুলো তাই বারবার করে একই জিনিস রিপিট করব না। আজকে আমরা সেকেন্ড পার্টটা একদম পুরোপুরি ভাবে চলে আসছি। ঠিক আছে, এর আগের দিন কিন্তু এগুলো পড়েছি। প্রথম ক্লাসটা যারা দেখোনি অবশ্যই দেখে নিবে। এগুলো থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসবেই। ঠিক আছে, এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসবে, এগুলো কিন্তু মিস করা যাবে না। প্রত্যেকটা জিনিস একদম টু দি পয়েন্ট কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি। এগুলো একটু কষ্ট করে হলেও পড়ে নিও। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি ভারতের লিটারেসি রেট। ঠিক আছে, ভারতের লিটারেসি রেট বা যেটাকে আমরা বলি সাক্ষরতা হার। ভারতের লিটারেসি রেট বা যেটাকে আমরা বলি কি সাক্ষরতা হার সম্পর্কে পড়বো। দেখো, তো লিটারেসি রেট মানে কি? লিটারেসি রেট কথাটা হচ্ছে সাক্ষরতা। ঠিক আছে, কতজন মানুষ হচ্ছে এডুকেটেড বা শিক্ষিত। তো যদি তোমাদের পরীক্ষার প্রশ্ন আসে বর্তমানে ভারতের শিক্ষিত হার কত বা সাক্ষরতার হার কত, সেটা হবে 74.4%। মানে 74.04%। এই যে পার্সেন্টেজটা আমি লিখলাম, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভারতের বর্তমান লিটারেসি রেট বা সাক্ষরতার হার। এখানে এখানে টোটাল 82%। এটা যদি পুরোপুরি আমি 100% ধরে নিই, এটা যদি আমি পুরোপুরি 100% ধরে নিই, তার 82% হচ্ছে মেল আর 65% হচ্ছে ফিমেল। তাহলে বর্তমানে ভারতের যে এটা অবশ্যই 2011 ডেটা। কারণ 2011 ডেটার যে সেন্সাস, সেই সেন্সাস অনুযায়ী কিন্তু এটা বলা হয়েছে। ঠিক আছে, তাহলে 2011 সেন্সাস অনুযায়ী কিন্তু এটা বলা হয়েছে যে 2011 সেন্সাস অনুযায়ী ভারতের লিটারেসি রেট কত, সেটা হবে 74.04। যেখানে মেল আছে কত? মেল আছে 82%। আর ফিমেল আছে কত? ফিমেল আছে 65%। ঠিক আছে, আর হাইয়েস্ট লিটারেসি রেট কি, এটা আমরা একটু পরে জানছি। তারপর দেখো, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি হাইয়েস্ট লিটারেসি রেট। লিটারেসি রেট স্টেট মানে ভারতের কোন রাজ্যগুলিতে সব থেকে সাক্ষরতার হার বেশি। যদি আমরা দেখি, প্রথমত আমরা দেখবো কি কেরালা। তাহলে ভারতের সব থেকে নাম্বার ওয়ান শিক্ষিত রাজ্য কোনটা, সেটা হচ্ছে কেরালা, যার পার্সেন্টেজ হচ্ছে 93.91%। সেকেন্ড পজিশনে রয়েছে মিজোরাম, থার্ড পজিশনে রয়েছে ত্রিপুরা। তোমরা মোটামুটি যেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা তিনটে মনে রেখো। কারণ অনেক সময় কেরালা মিজোরাম অপশন না থেকে ত্রিপুরা দিয়ে দিতে পারে, তাই ত্রিপুরা তখন আনসার করতে হবে। কেরালা মিজোরাম যদি না থাকে তাহলে ত্রিপুরা হবে অপশন আনসার। ঠিক আছে, অনেক সময় কেরালাও থাকবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাই আমাদের রাজ্যে কোন রাজ্যের সব থেকে শিক্ষিত হার বেশি, সেটা হবে কেরালা। সেকেন্ড পজিশন রয়েছে মিজোরাম, থার্ড পজিশন রয়েছে কে? ত্রিপুরা। বোঝা গেল? ক্লিয়ার? তারপর নেক্সট চলে আসি আমরা লোয়েস্ট লিটারেসি রেট। লোয়েস্ট লিটারেসি রেট করতে গেলে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি প্রথমত বিহার। বিহারটা হচ্ছে কি লোয়েস্ট।
তাহলে আমাদের ভারতবর্ষের সব থেকে শিক্ষিত হার কম বা লোয়েস্ট লিটারেসি রেট কোথায় রয়েছে, সেটা হচ্ছে বিহার, যেটার পার্সেন্টেজ কত 63%। কত পার্সেন্ট? 63.82%। তারপর সেকেন্ড পজিশনে রয়েছে কি অরুণাচল প্রদেশ 66%, রাজস্থান রয়েছে 67%। এগুলো একটু ভালো করে কিন্তু ভালো করে তোমাদেরকে পড়তে হবে। তারপর চলে আসি ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক কত? সারা ভারতবর্ষের শিক্ষিত হারের দিক থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক হচ্ছে মাত্র 20, মানে 20তম র্যাঙ্ক রয়েছে। ঠিক আছে, 20তম র্যাঙ্ক রয়েছে ওয়েস্ট বেঙ্গল, যার শিক্ষিত হার কত, সেটা হচ্ছে 77.08%। ঠিক আছে, অনেক সময় 77.04%, সরি এখানে ভুল বললাম, ওটা হচ্ছে 74.04 হচ্ছে তোমার পুরো ইন্ডিয়ার। আর ওয়েস্ট বেঙ্গল যদি বলে তাহলে হবে কি 77.08%। মনে থাকবে? তাহলে ভারতে বর্তমানে পশ্চিমবঙ্গের শিক্ষিত হার কত? তাহলে পশ্চিমবঙ্গের শিক্ষিত হার হচ্ছে 77.08%। ওকে, ক্লিয়ার? তারপর দেখো, তারপর হচ্ছে হাইয়েস্ট লিটারেসি রেট হচ্ছে কি ইউটি। ইউটি কথার মানে কি? ইউটি কথার মানে হচ্ছে ইউনিয়ন টেরিটরি। ইউটি কথার অর্থ কি? ইউনিয়ন টেরিটরি। তাহলে আমরা প্রত্যেকে জানি বর্তমানে ভারতে কটি রাজ্য রয়েছে বলো? বর্তমানে ভারতের রাজ্য রয়েছে 28, 28টি রাজ্য রয়েছে এবং আটটি রয়েছে কি ইউটি। ইউটি মানে কি ইউনিয়ন টেরিটরি, যেটা বাংলা মানে হচ্ছে কেন্দ্র শাসিত অঞ্চল। ঠিক আছে, তাহলে বর্তমানে ভারতে কেন্দ্রশাসিত যে অঞ্চলগুলো রয়েছে সেখানে সব থেকে লিটারেসি রেট মানে শিক্ষিত হার কোথায় বেশি, সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপে হচ্ছে শিক্ষিত হার সব থেকে বেশি। আর সেকেন্ড পজিশনে রয়েছে কি দামানদ্বীপ 87%। ঠিক আছে, তাহলে ভারতে কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সব থেকে শিক্ষিত হার বেশি, সেটা হবে লাক্ষাদ্বীপ। আর সেকেন্ড পজিশনে রয়েছে কি দামান এবং দিউ। এবার চলে আসে লোয়েস্ট। এবার দেখো লোয়েস্টের ক্ষেত্রে আমরা যেটা যদি দেখি যে লোয়েস্ট লিটারেসি ইউটি মানে হচ্ছে কি ইউনিয়ন টেরিটরি, যেটা বাংলায় বলছে কেন্দ্রশাসিত অঞ্চল। অর্থাৎ ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের শিক্ষিত হার সব থেকে কম, সেটা হবে কি দাদরা অ্যান্ড নগর হাভেলি। কি বললাম? দাদরা অ্যান্ড নগর হাভেলি। আর 2 নম্বর রয়েছে কি আন্দামান নিকোবর। আর 3 নম্বর রয়েছে কি দিল্লি। এটা কিন্তু ভালো করে তোমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো তোমরা যারা প্রাইমারি টেট 2025 এবং আপার প্রাইমারি টেট, শুধুমাত্র প্রাইমারি নয় আপার প্রাইমারি টেটের জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো, তো স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, এই নাম্বারটিতে আমাদের সঙ্গে যোগাযোগ করবে। এখানে তোমরা রেগুলার লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, ডেলি মক টেস্ট, পিডিএফ নোটস, প্রিভিয়াস ইয়ার, আদার স্টেটের সলিউশন, সমস্ত কিছু ডিটেলসে তোমরা পেয়ে যাবে। এখানে শুধুমাত্র এমসিকিউ নয়, সঙ্গে থিওরি এবং এমসিকিউ সমস্ত কিছু কভার করে দেওয়া হবে। একদম এক্সাম পর্যন্ত ভ্যালিডিটি থাকছে। এখানে প্রাইমারিতে যদি অ্যাডমিশন নাও তাহলে তোমাদের আপার প্রাইমারি ফ্রি থাকবে, আর আপার প্রাইমারির জন্য অ্যাডমিশন নিলে প্রাইমারি কোর্সটা তোমাদের জন্য ফ্রি থাকবে। তাই অতি শীঘ্রই অ্যাডমিশনের জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, এই নাম্বারটিতে এসএমএস করো বা ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করো। তাহলে সব থেকে শিক্ষিত হার কম কোথায়, সেটা হবে দাদরা নাগর হাভেলিতে। ওকে, ক্লিয়ার? চলো, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি আরবান পপুলেশন অফ ইন্ডিয়া। অর্থাৎ আমাদের ভারতবর্ষে টোটাল কত পার্সেন্টেজ মানুষ শহরে বাস করে, মানে টোটাল কত পার্সেন্টেজ মানুষ শহরে বসবাস করে, বা মানে তোমার বলতে পারি যে টাউনে বসবাস করে, সেটা হবে 31.2%। কত পার্সেন্ট? 31.2% মানুষ কিন্তু শহরে বসবাস করে। আর 27, আরেকটা জানতে হবে তোমাদেরকে এখানে, 28.8%, টোয়েন্টি সরি এটা 68 হবে, 68.8%, 68.8% মানুষ কোথায় বসবাস করে? গ্রামে। তাহলে এখান থেকে আমরা একটা ডেটা মনে রাখবো যে বর্তমানে ভারতবর্ষের শহরে বসবাসকারী মানুষের পার্সেন্টেজ কত, সেটা হবে 31.20%। ঠিক আছে, তারপর সেকেন্ড দেখো বলছে রুরাল পপুলেশন অফ ইন্ডিয়া। রুরাল কত? 68.8%, যেটা আমি তোমাদেরকে বলে দিলাম। যে তাহলে শহরে বসবাস করছে 31.2%, এবং গ্রামে বসবাস করছে কত? 68.8% মানুষ গ্রামে বসবাস করছে। ঠিক আছে,
তারপর দেখো মোস্ট আরবানাইজ স্টেট মানে কি, সব থেকে মানে কোন শহর, মানে সব থেকে কোন মানে রাজ্য সব থেকে শহর রয়েছে, কোন রাজ্যের ম্যাক্সিমাম পার্টটা হচ্ছে শহর মানে সিটি, ঠিক আছে, সেটা হচ্ছে গোয়া। গোয়ার প্রায় 100% মধ্যে 62% হচ্ছে কি সিটি, আর বাকিটা হচ্ছে তোমার হচ্ছে কি বলতো গ্রাম্য এলাকা। তাহলে মোস্ট আরবানাইজ স্টেট কোনটা, মোস্ট আরবানাইজ স্টেট হচ্ছে গোয়া। গোয়া হচ্ছে সব থেকে আরবানাইজ স্টেট। সেকেন্ড পজিশনে রয়েছে মিজোরাম। মিজোরাম। এবার চলে লিস্ট। লিস্ট মানে সব থেকে কম, সব থেকে কম আরবানাইজ স্টেট মানে আরবানাইজ নয়, সব থেকে আরবান লিস্ট আরবানাইজ, আরবানাইজ নয় মানে কি গ্রাম্য, গ্রাম্য এলাকা সব থেকে কোথায় সেটা হবে কি হিমাচল প্রদেশ। তাহলে লিস্ট আরবানাইজ মানে কি, লিস্ট আরবানাইজ হচ্ছে কি হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের শহর কতটা রয়েছে, হিমাচল প্রদেশের শহর রয়েছে মানে সব থেকে হচ্ছে মানে কম 10%। 10% হচ্ছে শহরে মানুষ বসবাস করে, ঠিক আছে, শহরে মানুষ বসবাস করে 10%। আর বিহার হচ্ছে 11% মানুষ শহরে থাকে, ঠিক আছে। তাহলে লিস্ট আরবানাইজ স্টেট কোনটা, লিস্ট আরবানাইজ স্টেট হচ্ছে হিমাচল প্রদেশ। আর 2 নম্বর পজিশনে রয়েছে কে বিহার। আর ওয়েস্ট বেঙ্গল, আমাদের পশ্চিমবঙ্গে কত রয়েছে, পশ্চিমবঙ্গে রয়েছে 31%। তাহলে আমাদের পশ্চিমবঙ্গে 31% কিন্তু আরবানাইজ, তাহলে শহরে মানুষ বসবাস করে। তাহলে শহরে মানুষ থাকে কত, ওয়েস্ট বেঙ্গলে মাত্র 31% মানুষ শহরে বসবাস করে পশ্চিমবঙ্গে, ঠিক আছে, ক্লিয়ার। চলো তারপর দেখো, এবার এখানে বলছে কি মোস্ট আরবানাইজ ইউটি। ইউটি মানে তো বুঝতে পারছো, তাহলে কোন মানে কেন্দ্রশাসিত অঞ্চল, কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সব থেকে শহরে মানুষ বেশি বেশি করে মানে শহরের লোক বেশি, সেটা হবে দিল্লি। তাহলে ইউনিয়ন টেরিটরি যদি দেখি সেটা হবে আনসার কি দিল্লি। দিল্লিতে হচ্ছে 97% হচ্ছে শহরি এলাকা, মানে শহরের এলাকা হচ্ছে 97%। আর চণ্ডীগড় হচ্ছে 97.25। তাহলে সব থেকে প্রথমে রয়েছে দিল্লি, আর সেকেন্ড পজিশনে রয়েছে কি চণ্ডীগড়। তাহলে মোস্ট আরবানাইজ ইউটি বা ইউনিয়ন টেরিটরি হলো কি দিল্লি, আর সেকেন্ড পজিশনে রয়েছে কি চণ্ডীগড়। এবার লিস্ট আরবানাইজ মানেটা কি, যেখানে শহরে মানুষ মানুষ কম থাকে সেটা হচ্ছে কি আন্দামান নিকোবর। আন্দামান নিকোবর হচ্ছে সব থেকে কম, যেটা হচ্ছে 35%। আর দাদরা এবং নাগার হাভেলি সেটা হচ্ছে 46%, ঠিক আছে। তাহলে লিস্ট আরবানাইজ কোনটা, তাহলে লিস্ট আরবানাইজ হচ্ছে সব থেকে কম হচ্ছে আন্দামান নিকোবর, আর সেকেন্ড পজিশনে রয়েছে কি দাদরা এবং নগর হাভেলি। মনে থাকবে, ক্লিয়ার। এগুলো কিন্তু মুখস্থ করতে হবে প্রতিদিন, রেগুলার রেগুলার করে রিভিশন দিতে হবে, নাহলে কিন্তু মনে থাকবে না, ঠিক আছে, বারবার বারবার করে রিভিশন দিবে, নাহলে কিন্তু মনে থাকবে না, ঠিক আছে। চলো দেখো, চলো নেক্সট দেখো, নেক্সট কি বলছে, এবার ডিস্ট্রিক্ট ওয়াইজ সেন্সাস দেখবো। বলছে কিসের ভিত্তিতে, পপুলেশন। তাহলে আমাদের ভারতবর্ষে কোন ডিস্ট্রিক্টে সব থেকে বেশি পপুলেশন রয়েছে, মানে জনসংখ্যা, জনসংখ্যার দিক থেকে সব থেকে মানে বৃহত্তম ডিস্ট্রিক্ট কোনটা, জনসংখ্যার দিক থেকে সব থেকে বৃহত্তম মানে ডিস্ট্রিক্ট মানে জেলা কোনটা, সেটা 2011 সেন্সাস, সবকিছু 2011 সেন্সাস অনুযায়ী হচ্ছে মহারাষ্ট্রের থানে, বোঝা গেল, মহারাষ্ট্রের থানে হচ্ছে সব থেকে বৃহত্তম ডিস্ট্রিক্ট। আর যদি সেকেন্ড পজিশনে দেখো সেটা হবে নর্থ 24 পরগনা, পশ্চিমবঙ্গের নর্থ 24 পরগনা। যদি অ্যাট প্রেজেন্ট মানে কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স যদি দেখো অ্যাট প্রেজেন্ট, তাহলে তোমরা দেখতে পাবে যে বর্তমানে 1 নম্বর পজিশনে রয়েছে কে নর্থ 24 পরগনা, আর সেকেন্ড নাম্বার পজিশনে রয়েছে কে থানে, ঠিক আছে, বর্তমান কারেন্ট সিচুয়েশন। কিন্তু 2011 সেন্সাস অনুযায়ী হচ্ছে থানে হচ্ছে 1 নম্বর, আর নর্থ 24 পরগনা হচ্ছে 2 নম্বর। আর সব থেকে কমটা কি পপুলেশন কম কোন ডিস্ট্রিক্টে, সব থেকে কম পপুলেশন রয়েছে কোন ডিস্ট্রিক্টে, সেটা হচ্ছে দিবাং ভ্যালি, অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের দিবাং ভ্যালি 1 নম্বর, আর 2 নম্বর যে আঞ্জ, এটা হচ্ছে 2 নম্বর, ঠিক আছে, মাথায় রাখবে। আর লিটারেসি রেট সব থেকে কোন জেলায়, ভারতবর্ষের কোন জেলাতে শিক্ষিত হার বেশি, সেটা হবে কি দেখো, এই যে লেখা আছে সার্চিপ, ঠিক আছে, সার্চিপ এটা হবে কি মিজোরামের সার্চিপ সব থেকে বেশি। এই নামটা একটু ভালো করে মুখস্থ করবে, ঠিক আছে, সার্চিপ, মিজোরামের সার্চিপ, এখানে সব থেকে বেশি কিন্তু দেখা যায়। আর পপুলেশন ডেনসিটি, কোন জেলায় সব থেকে জনঘনত্ব বেশি,
কোন জেলা, সেটা হচ্ছে নর্থ ইস্ট, নর্থ ইস্ট দিল্লি। ঠিক আছে, এটা মাথায় রাখবে, নর্থ ইস্ট দিল্লিতে। আর এখানে দেখো সেকেন্ড কোশ্চেন রয়েছে চেন্নাই রয়েছে, এটা কিন্তু মাথায় রেখো। আর কোন জেলায় সব থেকে জনঘনত্ব কম, সেটা হবে কি দিবাং ভ্যালি, অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের দিবাং ভ্যালিতে সব থেকে কম। ঠিক আছে, মোটামুটি এইগুলো মাথায় রেখো, বাকি যেগুলো দিয়েছি আমি নোটস আকারে সেগুলো একটু পড়ে নিও, তাহলে কিন্তু হয়ে যাবে। ক্লিয়ার? চলো এই প্রশ্নের আনসারটা করো। কোন কেন্দ্রশাসিত এলাকায় জনঘনত্ব সব থেকে কম? জনঘনত্ব সব থেকে কম কোথায় রয়েছে? কোন কেন্দ্রশাসিত অঞ্চলে জনঘনত্ব সব থেকে কম? দিল্লি, আন্দামান নিকোবর, পন্ডুচেরি এবং লাক্ষাদ্বীপ। আনসার করো। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার 2, আন্দামান ও নিকোবর। তাহলে কোন কেন্দ্রশাসিত এলাকায় জনঘনত্ব সব থেকে কম, সেটা হচ্ছে কি আন্দামান ও নিকোবর। আন্দামান নিকোবরের সব থেকে কিন্তু জনঘনত্ব কম রয়েছে। আর সব থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে কোথায় সব থেকে বেশি রয়েছে? দিল্লি। দিল্লিতে সব থেকে বেশি, দিল্লিতে কি রয়েছে? দিল্লিতে হচ্ছে সব থেকে বেশি কেন্দ্রশাসিত অঞ্চল, আর এটা হচ্ছে সব থেকে কম। ঠিক আছে, মাথায় থাকবে। তাহলে কোন কেন্দ্রশাসিত এলাকায় জনঘনত্ব সব থেকে বেশি? দিল্লি। আর সব থেকে কম হচ্ছে আন্দামান নিকোবর। ক্লিয়ার? তারপর হচ্ছে অতি বিরল, মানে জনসংখ্যা খুবই কম, অতি বিরল জনঘনত্ব যুক্ত একটি কেন্দ্রশাসিত অঞ্চল, মানে কোন কেন্দ্রশাসিত অঞ্চলের সব থেকে জনঘনত্ব কম? দিল্লি, লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং পন্ডুচেরি। এটার সঠিক আনসার হবে অপশন নাম্বার 3, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে কোন শহরের লোক সংখ্যা, কোন শহরের লোক সংখ্যা কত বেশি হলে সেই সব শহরকে নগর বলবো। তাহলে নগর আমরা কাকে বলবো? পরীক্ষা প্রশ্ন। তাহলে বলছে কোন শহরের লোক সংখ্যা কত বেশি হলে তাকে আমরা নগর বলবো? 45 লক্ষ, 1 লক্ষ, 10 লক্ষ আর 2 লক্ষ। তো এই প্রশ্নটা করার আগে আমরা একটু ডিটেলসটা পড়ে নিই, তাহলে কিন্তু আমাদের জিনিসটা আরো বুঝতে ক্লিয়ার হবে। দেখো একটু ওয়েট করো, আমি ডিটেলসটা পড়ি তোমাদের। দেখো প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গ্রাম কাকে বলে। প্রথমে যেটা আমরা পড়বো কি গ্রাম কাকে বলে, এটা আমরা জানবো। গ্রাম কাকে বলে? যে স্থানে অধিকতর ব্যক্তি কৃষিকাজের সঙ্গে যুক্ত, অর্থাৎ কোন একটা অঞ্চল যেখানে মানুষজন কৃষিকাজের সঙ্গে যুক্ত, প্রায় 70% থেকে 75% মানুষই কিন্তু কৃষিকাজের সঙ্গে যুক্ত। যে স্থানের ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 400 জনের কম, মানে জনঘনত্ব কত? জনঘনত্ব 400 জনের কম থাকবে, সেই সমস্ত স্থানের জনবসতি 5000 জনেরও কম থাকবে, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো গ্রাম। তাহলে গ্রাম হওয়ার শর্ত কি? গ্রাম হওয়ার শর্ত হচ্ছে 75% হবে কি এগ্রিকালচার, 75% এগ্রিকালচার। তাহলে লোক জনঘনত্ব কত হবে? জনঘনত্ব হবে 400 কম, জনঘনত্ব হবে 400 কম। আর লোক সংখ্যা কত হবে? 5000-এর কম, লোক সংখ্যা হবে 5000-এর কম। এই কয়েকটা পয়েন্ট। তাহলে গ্রামের বৈশিষ্ট্য কি? গ্রামের বৈশিষ্ট্যের মানুষ, মানে 75% মানুষ হচ্ছে কৃষি কাজ করবে। তারপর হচ্ছে 400-র নিচে জনঘনত্ব থাকবে, আর 5000-এর নিচে লোক সংখ্যা থাকবে, তাকে আমরা কি বলবো? গ্রাম বলবো। তো তোমরা যারা প্রাইমারি টেট 2025 এবং আপার প্রাইমারি টেট, শুধুমাত্র প্রাইমারি নয় আপার প্রাইমারি টেটের জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো, তো স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, এই নাম্বারটিতে আমাদের সঙ্গে যোগাযোগ করবে। এখানে তোমরা রেগুলার লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, ডেলি মক টেস্ট, পিডিএফ নোটস, প্রিভিয়াস ইয়ার, আদার স্টেটের সলিউশন, সমস্ত কিছু ডিটেলসে তোমরা পেয়ে যাবে। এখানে শুধুমাত্র এমসিকিউ নয়, সঙ্গে থিওরি এবং এমসিকিউ সমস্ত কিছু কভার করে দেওয়া হবে। একদম এক্সাম পর্যন্ত ভ্যালিডিটি থাকছে। এখানে প্রাইমারিতে যদি অ্যাডমিশন নাও তাহলে তোমাদের আপার প্রাইমারি ফ্রি থাকবে, আর আপার প্রাইমারির জন্য অ্যাডমিশন নিলে প্রাইমারি কোর্সটা তোমাদের জন্য ফ্রি থাকবে। তাই অতি শীঘ্রই অ্যাডমিশনের জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, এই নাম্বারটিতে এসএমএস করো বা ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করো। এবার চলে আসি শহর কাকে বলে। শহর কাকে বলে দেখো, বলছে কোনো জনবসতি বা জায়গায় জনসংখ্যা যদি 5000 জনের বেশি হয়, মানে লোক সংখ্যা যদি 5000-এর বেশি হয় এবং জনঘনত্ব যদি 400 জনের মানে হয়ে থাকে, মানে 400 জন বা তার একটু বেশি হয়ে থাকে, এবং অকৃষি কাজ মানে যেটা ফার্মে মানে এগ্রিকালচার নয় এমন কাজের সঙ্গে 75% মানুষ যুক্ত, মানে ব্যবসা বা চাকরির সঙ্গে যুক্ত, তাকে কি বলবো? আমরা শহর বলবো।
তাহলে শহরের বৈশিষ্ট্য কি পেলাম? মিনিমাম 5,000 মানুষ থাকতে হবে, 400 জন মিনিমাম জনঘনত্ব থাকতে হবে, 75% লোক কি হবে? চাকরি করবে বা ব্যবসা করবে, তাকে আমরা কি বলবো? শহর বলবো। তারপর চলে আসি নগর কাকে বলে। দেখো নগর বলছে যে স্থানে লোক জনসংখ্যা 1 লক্ষের বেশি এবং 10 লক্ষের কম, তাকে আমরা কি বলবো? নগর বলবো। তাহলে নগর কি? 1 লক্ষের বেশি এবং 10 লক্ষের কম, তাকে আমরা কি বলবো? নগর বলবো। মহানগর কাকে বলে? যে স্থানে লোক সংখ্যা 10 লক্ষের বেশি তবে 50 লক্ষ থেকে কম, তাকে আমরা কি বলবো? মহানগর বলবো। বর্তমানে ভারতবর্ষে 2011 সেন্সাস অনুযায়ী 53টি মহানগর রয়েছে। কি রয়েছে? 53টি মহানগর রয়েছে। তারপর চলেছে মেগা সিটি। যে স্থানে জনসংখ্যা বা জনবসতি 50 লক্ষের ওপরে, তাদেরকে আমরা কি বলবো? মেগা সিটি বলবো। বোঝা গেল? ক্লিয়ার সবগুলো? তাই বর্তমানে ভারতের 6টি মেগা সিটি রয়েছে। এগুলো হচ্ছে মুম্বাই, দিল্লি, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদ। এই টোটাল 6টি হচ্ছে ভারতের এখন বর্তমানে মেগা সিটি। আর মেগা সিটিতে মোটামুটি লোক সংখ্যা কত থাকে? 50 লক্ষের বেশি। এখানে একটা প্রশ্ন এসেছে, মোট জনসংখ্যার সাপেক্ষে 5টি ভারতীয় মেট্রোকে অবরোহী ক্রমে সাজাও। মানে জনসংখ্যার ভিত্তিতে বলেছে, ঠিক আছে? এটা তোমাদেরকে পরে করাচ্ছি, বাকিটা আমরা করে নিই। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার 2, 1 লক্ষ। তাহলে যে শহরের লোক সংখ্যা 1 লক্ষের বেশি, সেই সমস্ত শহরকে আমরা কি বলবো? নগর বলবো। অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন দেখো। পরের প্রশ্ন কি বলছে? বলছে বর্তমানে মানে ভারতে বর্তমানে কটি মহানগর রয়েছে? তাহলে বর্তমানে ভারতে কটি মহানগর রয়েছে? তো এখন বর্তমানে ভারতে মোট হচ্ছে 53টি। বর্তমানে ভারতে মোট হচ্ছে 53 বা 53টি মহানগর রয়েছে। এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে? তাহলে বর্তমানে ভারতে কটি মহানগর রয়েছে? বর্তমানে ভারতে এখন 53টি মহানগর রয়েছে অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস। 2011 সেন্সাস অনুযায়ী বর্তমানে ভারতে 53টি মহানগর রয়েছে। নেক্সট কোশ্চেন, স্থিতিশীল উন্নয়ন ধারণাটি কার? কালকে ক্লাস করিয়েছি, বলো। কালকে ক্লাসে বলেছি, ডিটেলস ক্লাসে, জিয়ারম্যান, ডেভিস, টলেমি আর এভার বেলফোর। কি হবে অ্যান্সার? স্থিতিশীল উন্নয়ন ধারণাটি কে দিয়েছে? তাহলে এখানেও আমাদের সঠিক আনসার অপশন নাম্বার 4, এভার বেলফোর। ঠিক আছে, অপশন 4। নেক্সট কোশ্চেন, ভারতে কত খ্রিস্টাব্দ থেকে জনগণনা শুরু হয়েছিল? ভারতে কবে থেকে জনগণনা শুরু হয়েছিল? 1772, 1872, 1971 আর 1900 সাল থেকে। কি হবে? তাহলে ভারতে প্রথম জনগণনা শুরু হয়েছিল কবে থেকে? 1872 সাল থেকে। তাহলে ভারতে প্রথম জনগণনা শুরু হয়েছিল কবে থেকে? 1872 সালে লর্ড মেয়োর আমলে। কি নাম? লর্ড মেয়ো। লর্ড লর্ড মেয়ো। ঠিক আছে, লর্ড মেয়র সময়কাল থেকে কিন্তু ভারতে প্রথম জনগণনা শুরু হয়েছিল, অর্থাৎ ইন্ডিয়ান সেন্সাস শুরু হয় কবে? 1872 সাল থেকে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। কৃষিকাজ, মাছ চাষ, খনিজ আহরণ ইত্যাদি কোন ক্ষেত্রে কার্যকলাপ? দেখো আমাদের যে ইন্ডিয়াতে 3 ধরনের কার্যকলাপ রয়েছে। একটা হচ্ছে কি, প্রাথমিক, ঠিক আছে, একটা হচ্ছে কি গৌণ, আর একটা হচ্ছে কি প্রগৌণ। প্রাথমিক মানে হচ্ছে কি প্রাইমারি, প্রাইমারি। এটা গৌণ মানে হচ্ছে কি সেকেন্ডারি, সেকেন্ডারি। ঠিক আছে, আর প্রগৌণ মানে হচ্ছে টার্সিয়ারি, টার্সিয়ারি। মানে এটা হচ্ছে 1 নম্বর স্তর, এটা হচ্ছে 2 নম্বর, আর এটা হচ্ছে 3 নম্বর। এবার জিনিসটা বোঝো। তাহলে প্রাথমিক কারা রয়েছে? প্রাথমিক ক্ষেত্রে রয়েছে কৃষিকাজ, মাছ চাষ, খনিজ সম্পদ আহরণ। ঠিক আছে, এরা হচ্ছে প্রাথমিক ক্ষেত্র। আর গৌণ কারা? গৌণ হচ্ছে যারা হচ্ছে করে কি বলতো, মানে কলকারখানাতে কাজ করে তারা। যারা কলকারখানাতে কাজ করে তারা হচ্ছে গৌণ। আর যারা প্রগৌণ কারা? প্রগৌণ মানে টার্সিয়ারি, যারা সার্ভিস করে, যারা সার্ভিস, যেমন টিচার, ডক্টর, এরা হচ্ছে সার্ভিসম্যান। যারা সার্ভিসম্যান তারা হচ্ছে টার্সিয়ারি সেক্টর। আর যারা প্রাইভেট সেক্টর, মানে প্রাইমারি সেক্টর কোনগুলো? যারা কাঁচা মাল নিয়ে মানে আদান প্রদান করে, যারা কাঁচা মাল নিয়ে আদান প্রদান করে তাদেরকে বলা হয় কি? প্রাথমিক সেক্টর। আর যারা কাঁচা মালগুলোকে নিয়ে মানে সেকেন্ড পজিশনে কাজ করে তাদেরকে বলবো আমরা, কি বলবো আমরা? সেকেন্ডারি। ঠিক আছে,
যেমন মাটি থেকে যারা ধরো লৌহ আকরিক তামার আকরিক উত্তোলন করে তারা হচ্ছে প্রাথমিক। এবার সেকেন্ড পজিশনে কি, যে তামার বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করছে, লোহার বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করছে, তাদেরকে আমরা বলবো সেকেন্ডারি। বুঝতে পেরেছো? যেমন মাছ চাষ হচ্ছে কি প্রাথমিক। ওকে, যেমন আরেকটা জিনিস তোমাদেরকে বলি, যারা ধরো গাছ কাটে, যারা কাঠুরে, যারা গাছ কাটে তাদের হচ্ছে প্রাথমিক। যারা বন জঙ্গল কাটে, গাছ কাটে, তারা হচ্ছে প্রাথমিক। এবার যদি দেখো যারা যে কাঠের দরজা বানায়, কাঠের জানালা বানাচ্ছে, কাঠের খাট বানাচ্ছে, তারা হচ্ছে কি সেকেন্ডারি। বুঝতে পেরেছো? তারা হচ্ছে সেকেন্ডারি। মানে একজন গাছ কাটে আর একজন বানায়, মানে 2 নম্বরে চলে গেল, সেই জন্য সেকেন্ডারি। চলো নেক্সট দেখো, ভারতের জনসংখ্যা বৃদ্ধির একটি কারণ কি? ভারতের জনসংখ্যা বৃদ্ধির একটি কারণ হচ্ছে কন্যা সন্তানের আকাঙ্ক্ষা, এটা তো কখনোই নয়। স্ত্রী শিক্ষার অগ্রগতি, চিকিৎসা শাস্ত্রের অবনতি, পরিবার পরিকল্পনায় ব্যর্থতা। তাহলে কি হবে? ভারতের জনসংখ্যা বৃদ্ধির একটি অন্যতম কারণটা কি? সেটা হচ্ছে পরিবার পরিকল্পনায় ব্যর্থতা। অপশন নাম্বার 4 হচ্ছে কারেক্ট। চলো নেক্সট কি বলছে। নেক্সট বলছে পৃথিবীর প্রায় কত শতাংশ লোক ভারতে বাস করে? তাহলে এই প্রশ্নটা আমি প্রথমেই একদম পড়িয়েছি, দেখো ক্লাসের প্রথমেই পড়িয়েছিলাম। তাহলে পৃথিবীর কত পার্সেন্টেজ লোক বাস করে? 17.5%। তারপর বলছে 11.6, 21.5 আর 26.5। তাহলে এখানে সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার এ, 17.5%। দেখো প্রথমে আছে একদম, যদি আমরা প্রথম দিকে চলে যাই তাহলে কিন্তু জিনিসটা দেখতে পাবো। দেখতে পাচ্ছ? তাহলে মোট জনসংখ্যা রয়েছে 121 কোটি, যা পৃথিবীর মোট জনসংখ্যার 17.5%। ঠিক আছে, এটা কিন্তু প্রথমে আমি কিন্তু তোমাদের পড়িয়েছিলাম। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে কোন দেশের জনসংখ্যা ও সম্পদের পরিমাণ যদি সমান সমান হয়। ঠিক আছে, জনসংখ্যা এবং যদি সম্পদ, মানে যে প্রপার্টি রয়েছে, প্রপার্টি এবং হচ্ছে যে যে তার যে জনসংখ্যা পপুলেশন যদি ইকুয়াল হয়, তাহলে তাকে আমরা কি বলবো? জনাকীর্ণতা, কাম্য জনসংখ্যা, ধারণাযোগ্য উন্নয়ন আর শূন্য জনসংখ্যা বৃদ্ধি, তাকে আমরা কি বলবো বলে ফেলতো? তাহলে কোন দেশের জনসংখ্যা সম্পদের পরিমাণ যদি সমান সমান হয়, তখন আমরা তাকে কি বলবো? কাম্য জনসংখ্যা। অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট। তাহলে কোন দেশের জনসংখ্যা ও সম্পদের পরিমাণ যদি সমান সমান হয়ে যায়, তখন তাকে আমরা কি বলবো? কাম্য জনসংখ্যা। অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট। তো তোমরা যারা প্রাইমারি টেট 2025 এবং আপার প্রাইমারি টেট, শুধুমাত্র প্রাইমারি নয় আপার প্রাইমারি টেটের জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো, তো স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, এই নাম্বারটিতে আমাদের সঙ্গে যোগাযোগ করবে। এখানে তোমরা রেগুলার লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, ডেলি মক টেস্ট, পিডিএফ নোটস, প্রিভিয়াস ইয়ার, আদার স্টেটের সলিউশন, সমস্ত কিছু ডিটেলসে তোমরা পেয়ে যাবে। এখানে শুধুমাত্র এমসিকিউ নয়, সঙ্গে থিওরি এবং এমসিকিউ সমস্ত কিছু কভার করে দেওয়া হবে। একদম এক্সাম পর্যন্ত ভ্যালিডিটি থাকছে। এখানে প্রাইমারিতে যদি অ্যাডমিশন নাও তাহলে তোমাদের আপার প্রাইমারি ফ্রি থাকবে, আর আপার প্রাইমারির জন্য অ্যাডমিশন নিলে প্রাইমারি কোর্সটা তোমাদের জন্য ফ্রি থাকবে। তাই অতি শীঘ্রই অ্যাডমিশনের জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, এই নাম্বারটিতে এসএমএস করো বা ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করো।